কি কারণে ফুল দিয়েছে? যদি আক্রোশ থাকতো জুতার মালা পরাতো, ভালোবাসা ছিল বলেই তো ফুলের মালা গলায় দিয়েছে। কারণটা খুঁজে বের করবে কে? কারণটা তো আপনারা খুঁজে বের করবেন। আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক। সুতরাং আপনারা তো মানে সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করতে হবে। সাদাকে সাদাই তো ফুলের মালা চোখে দেখা গিয়েছে, ফুলের মালার কথাই তো বলছি। যখন দেখা যায় দুই ঘটনাকে তিন ঘটনাকে একসাথে মেশানোর চেষ্টা করেন। আমি একবারও বলিনি আপনাদের দলের লোক কেন নিজেদের কাঁধে নিচ্ছেন। যেমন আজকে একটা কথা আমি বলি, আমি সরি টু সে, সেটা হচ্ছে আপনি যে আজকে একজনের চুল কেটে দিয়ে উদাহরণ দিলেন, আপনার তো উপস্থাপন করা দরকার ছিল যে এরকম আরো 5টা ঘটনা ইতিপূর্বে ঘটেছে যেটা মিডিয়াতে আলোচনা আসেনি। আপনারা একটাকে কেন আড়ালে রাখেন, আরেকটাকে কেন আলোয় নিয়ে আসেন? জাতির সামনে তো সত্যটাকে আপনার সঠিকভাবে উন্মোচিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে রিপোর্টটা সেধরণ হওয়া দরকার ছিল। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এটা নিয়ে আমরা আসলে সাংবাদিকতার এথিক্স নিয়ে সারাদিন আলোচনা করতে পারি, সেটা আসলে আজকে আলোচনার বিষয় নয়। কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, কোনটাতে মানুষের আগ্রহ, কোনটাতে আগ্রহ না, এটা আসলে এই জায়গায় আমি বলবো, দেখেন জনগণ যেটা আগ্রহ দেখায় আপনারা সেটাকে হাইলাইটস করেন। জি, এটাই তো নিয়ম। কেন সাংবাদিকতার অপরাধ এথিক্স নিয়ে যেটা আজকে অপরাধ সারাদিন জনগণ আলোচনা আগ্রহ হতে পারে, দেখাক কিন্তু না দেখাক, এটা মিডিয়াতে আসুক আর না আসুক, ইয়াসিন আরাফাত, কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, সেটা আজকে আলোচনার বিষয় নয়। সেটা নিয়ে আলোচনা করতে পারি। ধামাচাপা পড়ে থাকে সেটাকে আলো নিয়ে আসা, যেটা জনগণ আলো নিয়ে আসছে ওটাকে আলো আপনি নিয়ে আসে, আর কতটুকু কি করবেন? এটা তো এইজন্য মিডিয়াকে কি কোন একদিন সময় পেলে নিশ্চয়ই আপনার কাছ থেকে সাংবাদিকতা সম্পর্কে লেসন নিব আমি। সালেউদ্দিন সিফাত, জি সালেউদ্দিন সিফাত, কুমিল্লার মুরাদনগর বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মুরাদনগরের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা বরাদ্দ দিচ্ছেন সরকারের টাকা আর এলাকায় প্রচার করছেন নিজের নামে। বিভিন্ন রাস্তাঘাট বা স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাইকে রাখা হচ্ছে। ওবায়দুল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, মানে চাচাতো ভাই, উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছেন, আপনারা আগামী দিনে উপদেষ্টার দিকে খেয়াল রাখবেন। তবে বিষয়টি নিয়ে উপদেষ্টা চাচাতো ভাই আবার পাল্টা বক্তব্য বলেছেন যে বিগত সময়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ ছিল, বর্তমানে উপদেষ্টাদের জন্য যদি বিশেষ কোনো বরাদ্দ থাকে তাহলে সেটি নিজের উপজেলায় দিলে অসুবিধা কেন তাদের। তিনি বলেছেন, যদিও আমরা কোথাও বলিনি আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে এই উন্নয়ন করে দিয়েছেন, আমরা সব জায়গায় বলছি বর্তমান সরকারের উন্নয়ন এটি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে এলজিইডি। এই প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপজেলা দেবিদ্বারে। বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়িও ছিল কুমিল্লায়, পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাড়িও ছিল কুমিল্লায়। তারা প্রভাব বিস্তার করে সেই কুমিল্লার জন্য বেশি বরাদ্দ নিতেন বলে অভিযোগ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে কুমিল্লাবাসীর ভাগ্যই ভালো নাকি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, হোক সে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা বা অন্য কেউ? আচ্ছা, এখানে রাবণ হওয়ার কোনো প্রশ্ন নাই। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কুমিল্লায় দেন বা যেখানেই দেন বরাদ্দ আর অন্যান্য জেলায় দেন, সেটা আসলে জেলার মানুষের জন্য যায় ফার্স্ট অফ অল। এখন আপনি এখানে বৈষম্য করছেন কিনা, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক যে আমরা ডিসকাস করতে পারি। অন্য একটা জেলা কম পাচ্ছে কিনা বা অন্য একটা জেলা আসলেই কি ওভারলুক করা হয়ে যাচ্ছে কিনা। এখানে যেহেতু সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি আছেন, তিনি আরও ভালো বলতে পারবেন। বাট আপনি যে রিপোর্টটা কোট করেছেন সেই রিপোর্টে আবার এটাও উল্লেখ আছে, আপনি যদি দেখে থাকেন, যে সেখানে একজন সচিবের নামও বলা আছে, যে সচিবের নিজের এলাকা মোস্ট প্রবাবলি সাতক্ষীরা, সেখানেও অনেক বড় একটা বরাদ্দ হয়েছে। এবং আজকে আমি দেখলাম বিকেলের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আরও এরকম 22টি জেলায় এই ধরনের প্রকল্প করা হয়েছে। কিন্তু তিনি অভিযোগ করেছেন, 24টি জেলায় তিনি অভিযোগ করেছেন যে বাকি দুটোকে কেন আলাদা করে বলা হলো, বাকি 22টি যে জেলা যেখানে আলাদা করে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল সেগুলো কেন আলাপ আলোচনায় আসেনি। তো ফলে আপনারা যেহেতু সরকারে যারা আছেন এখানে, তারা আরও ভালো জবাব দিতে পারবেন। বাট আমি যেহেতু এখন পর্যন্ত এটাকে লজিক্যাল মনে করছি যে 24টা জেলায় যেহেতু বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে আলাদা করে দুটো জেলার কথা উল্লেখ করার কারণ নেই। এবং যেহেতু একজন সচিবের নাম বলা হয়েছে, এখন আমি হয়তো গেস করছি যে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে অনেকে প্রচারণা করতে চাচ্ছে, যে এটা নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহ তারা নির্বাচনী প্রচারণা হিসেবে তারা ব্যবহার করে পারে। তাহলে এখন যিনি সচিব, যে সচিব সাতক্ষীরায় প্রায় এরকম তাদের সমপরিমাণে একটা অ্যামাউন্ট বরাদ্দ পেয়েছেন বা দিয়েছেন, তো তিনি আসলে কীভাবে কেন দিলেন? সেখানেও কি আসলে নির্বাচনী সে সচিব কি চাকরি ছেড়ে তিনিও কি নির্বাচনে দাঁড়াবেন কিনা, সেই প্রশ্ন অবশ্যই থেকে যায়। তো আমি
এটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আবার এখানে এর মধ্যে একটা লুকায়িত প্রশ্নও থাকে যে তাইলে এর মধ্যে দিয়ে নিশ্চয়ই এনসিপি কিংস পার্টি হয়ে যাচ্ছে কিনা। তো আমরা আসলে বেশ অবাক হয়ে যাই, বারবার এই প্রশ্নটা আসে এবং আমরা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত কিংস পার্টির আলাপ আলোচনা আমরা বলেছি এই সরকারের সাথে যাবে না, কারণ এই সরকারের যে গতি প্রকৃতি, এই সরকারের যে পাওয়ার স্ট্রাকচার, সেটার সাথে পূর্বতন যেটা আমরা 1-লেভেলের সরকার বলি সেটার সাথে মিলে না। কারণ এই সরকারে বিএনপি স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার এবং আমরা যারা ন্যাশনাল সিটিজেন পার্টি করছি আমরা স্টেক হোল্ডার বলে আমরা ধারণা করি। এখন এর মধ্যে কিছু উইটি কমেন্টস হয়, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কফি খেতে যায় তাইলে আমরা হয়ে যাই কিংস পার্টি। কিন্তু আবার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যদি তহিদ সাহেব বা আরও অন্যান্য যদি উপদেষ্টা আছে তারা যদি বসে খোশ গল্প করেন, চা তা খান, তাহলে তারা কিন্তু কিংস পার্টি হয় না। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলামের সাথে যারা আমরা যখন অ্যাটাকড হয়েছি গোপালগঞ্জে, এরপর যখন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সিকিউরিটি প্রদান করলো, নিরাপত্তা প্রদান করলো, তখন আমরা হয়ে গেলাম কিংস পার্টি। কিন্তু আবার কক্সবাজারে যখন আপনি দেখবেন সালাউদ্দিন ভাই বিমান থেকে নেমেছেন, এরপর দেখলাম সেখানে পুলিশও আছেন, প্রশাসনের কর্মকর্তারাও আছেন, তাহলে কিন্তু বিএনপি কিংস পার্টি হইল না। আমরা দেখি যে বিএনপি জামাত তারা উভয় পার্টি কোনো কোনো উপজেলায় ইউনো অফিসে তাদের দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। কী নিয়ে গ্যাঞ্জাম লেগে যায় আমি কিন্তু কিছু জানি না। কিন্তু এত কিছুর পরেও তাদের কারো দিকে এই অভিযোগের তীরটা যায় না, আঙুলটা যায় না, আঙুলটা যায় হচ্ছে এনসিপির দিকে। সো এটা আপ টু দ্য পিপল, জনগণ আসলে ডিসাইড করুক যে এটা আসলে এই ধরনের যে মন্তব্য, এটার মানেটা কি, উৎসটা কি। জি, ফয়সাল মাহমুদ, আপনি নিশ্চয়ই রিপোর্টটি আপনার চোখে পড়েছে কিনা, সেখানে একজন মন্ত্রিপরিষদ সচিবের নামও এসেছে এবং তিনিও তার এলাকায় সাতক্ষীরা এলজিইডি 2198 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে। এবং যেটা আমি বলছিলাম যে বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়ি কুমিল্লায় থাকায় বা অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাড়ি কুমিল্লায় থাকায় তারা প্রভাব বিস্তার করে বেশি অর্থ বরাদ্দ নিতেন বলে অভিযোগ আছেন। তো আগে যে কালচার ছিল সেই কালচারই তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে পার্থক্যটা কোথায় রইল? এখন এই অর্থ বরাদ্দের বিষয় যেটা, এটা তো উন্নয়নের জন্য যেটা দেওয়া হয় সেটা তো আসলে এটা কিছুটা ওপেন সিক্রেটের মতোই, যে আপনার এখানে সবাই ইকুয়ালি বরাদ্দ পায় না। এখানে কিছু ভাবে তো প্রভাব খাটানো হয় অবশ্যই। মানে আপনি এখানে এলজিআরডি যে মিনিস্ট্রির যে দায়িত্বে, উনি এখানে কিছুটা সুবিধা নিবে, বা এখানে বড় পজিশনে যারা আছে তারা এখানে তাদের জেলার জন্য লবিং বা সুপারিশ করে নিবে। এই প্র্যাকটিসটা অবশ্যই ভালো প্র্যাকটিস না, কারণ এখানে আসলে ব্যাপারটা কি যে আপনার কোন জেলাটা অনগ্রসর জেলা, সেই জেলাটাতেই বেশি বরাদ্দ দিয়ে সেটাকে অগ্রসর করার যে ব্যাপার। আমি একটু মাঝখানে বলি যে ফয়সাল মাহমুদ, মাঝখানে একটু বলি, দেখেন কুড়িগ্রাম জেলার 70%, ওই প্রতিবেদনে বলা আছে কুড়িগ্রাম জেলার 70% উপজেলা সড়কই খারাপ, পুরো ব্যাড, এই জেলার জন্য কোনো একক প্রকল্প নেই। হ্যাঁ, দেখেছি। এটা হচ্ছে আমি যেটা বললাম যে এখানে আপনার ইউজুয়ালি নর্মসটা হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে যে জেলাগুলো অনগ্রসর সেই জেলাগুলোতে বরাদ্দ দেওয়া। আমি এখানে এখন খুবই ছোটভাবে বলতে পারি যে আপনার ইউজুয়ালি তখন দেখা হয় যে মানে এটা তো ব্যুরোক্রেসিতে জিনিসটা নিচ থেকে উপরে ওঠে। সো নিচে যখন অ্যাসেসমেন্টটা করা হয় তখন প্রপারলি করা হয়, তারপর যখন উপরে যাওয়া হয় তখন আসলে সত্যি কথা হচ্ছে টপ ডাউন থেকে কিছু রেকমেন্ডেশন আসে, তারপর কিছু পরিবর্তন হয়, তখন আসলে যারা প্রভাব খাটাতে পারে তাদের জেলার বা তাদের জায়গাতেই জিনিসটা বেশি নিয়ে যায়। এখন এই প্র্যাকটিসটা বহুদিন ধরে চর্চিত হয়ে আসছে, এটা তো সবাই জানে। এখন এটা এখনো মানে জিনিসটা যে আছে সেটা ভালো কিছু না অবশ্যই, এবং সেটা কিভাবে পরিবর্তন আসবে, পরিবর্তনের মানসিকতা কিভাবে আসবে সেটা তো আসলে বলা মুশকিল। বাট এটা কাইন্ড অফ একটা অ্যাকসেপ্টেড ট্রুথের মতোই, যেটা আপনি আপনার প্রভাব যদি থাকে আপনি সেই প্রভাবটা ইউজ করে আপনি আপনার জেলার জন্য বেশি নিয়ে নেবেন। সো এটা আমার মনে হয় যে আমি জানি না কিভাবে পরিবর্তিত হবে, বাট এটা নর্মসটা চেঞ্জ হওয়া উচিত, পরিবর্তন দরকার। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এবং যারা দাবি করেছেন যে মির্জা ফখরুল সাহেব সেখানে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেটিও কিন্তু খুব একটি নামি দামি সংবাদ আউটলেট না। এখন যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি আসলে এই সময়কে কোনো ধরনের সাক্ষাৎকার দেননি। এখানে এই সময়ে একটি ছবি প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু সেই ছবি কিন্তু হচ্ছে এইটা প্রমাণ করে না যে মির্জা ফখরুল সাহেব তাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন, বরং এইটা প্রমাণ করে, আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই ভদ্রলোক, সেটা জার্নালিস্ট হতে পারে তাদের, তিনি কোনোভাবে মির্জা ফখরুল সাহেবের সাথে একটা ছবি তুলেছেন। সেটা হয়তো অনেকের সাথে গিয়ে একটা ছবি তুলতে পারেন, অথবা হয়তো একটা অনানুষ্ঠানিক কোনো আলাপ করেছেন। এখন আপনি জানেন, আপনি একজন সাংবাদিক হিসাবে, যে আমরা যখন কোনো জায়গায় সাক্ষাৎকার দিই আমাদের নর্মসটা কি, যে সাক্ষাৎকার করার পরে আমরা যখন ট্রান্সক্রিপ্ট করব, সেই ট্রান্সক্রিপ্টটা যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তার কাছে এটা আমাদের দেখাতে হয় যে আপনাদের এই সাক্ষাৎকারটা আমরা নিয়েছি, আমরা এটা ছাপাতে চাচ্ছি। যখন আপনি গ্রিন সিগন্যাল পাবেন তখন আপনি ছাপাবেন। আমি যতদূর জানি এর একটি প্রক্রিয়াও কিন্তু এই সময় হচ্ছে অনুসরণ করেনি, এবং এটি যে একটি ফর্মাল সাক্ষাৎকার
সেটিও হচ্ছে মির্জা ফখরুল সাহেব নিশ্চিত করেছেন যে এরকম কোনো ফর্মাল সাক্ষাৎকার তার কাছে নেওয়া হয়নি। আপনার সেকেন্ড যে পয়েন্টটা, যে আসলে বিএনপির মতো একটি বড় দলের মহাসচিবের কাছে কাছে তিনি পৌঁছালেন কিভাবে, সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে এবং আমরা এটাকে ফিগার আউট করার চেষ্টা করছি যে কার মাধ্যমে এরকম একটি প্রোপাগান্ডা চালানোর মতো সাংবাদিক তার কাছে পৌঁছাতে পারলো, এবং আমরা সেই ব্যবস্থাটুকু নিব বলেই আমার বিশ্বাস। জি, পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর যে জরিপ, তাদের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপ, সেটা নিয়ে বেশ আলোচনা। স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতি নিয়ে সন্তুষ্টির বিষয়ে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়। এতে এগিয়ে আছে জামায়াত বিএনপির চেয়ে। জামায়াতের কার্যক্রমে শতভাগ, অনেক ও মোটামুটি সন্তুষ্ট 47.4%, আর দলটির কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন 19.7% উত্তরদাতা। এর পরপরই রয়েছে এনসিপি। এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 40.7% উত্তরদাতা, আর একেবারেই সন্তুষ্ট নন 17%। অন্যদিকে বিএনপির কার্যক্রমে শতভাগ, অনেক ও মোটামুটি সন্তুষ্ট 39.4%, আর দলটির কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন 27.6% উত্তরদাতা। মানে বিএনপির কার্যক্রমে মানুষের মধ্যে সন্তুষ্টির হার এত কম কেন? মানে এই জরিপ যদি আপনারা বিশ্বাস করেন, আমি বুঝতে পেরেছি, আমি এই জরিপটা আমি দেখেছি, এবং এই জরিপের যখন হচ্ছে প্রিলিমিনারি যে একটি সেমিনার হয়েছিল সেখানে আমি বক্তাও ছিলাম, যে কারণে আমি জরিপটি সম্পর্কে জানি। দেখুন, আপনি যে জরিপগুলোর বিষয়টা বললেন সেটা একটি বিষয় বলেছেন যে দলগুলোর কার্যক্রমে জনগণ সন্তুষ্ট কিনা, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো ইন্ডেক্স এখন কেন, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কারণ আমার কাছে মনে হয় জনগণ ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় যাবে। যখন আপনি ধরে নেন যে একটি দল ক্ষমতায় যাবে, তখন তার উপরে আপনার লাইটিংটা অনেক বেশি হয়, যে আমার ফেসের উপর যখন লাইটিং হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এখানে কোনো দাগ আছে কিনা, তাই না? কত বেশি দাগ রয়েছে। যে কারণে যখন স্পটলাইটের মধ্যে বিএনপিকে ফেলা হচ্ছে, বিএনপির প্রতি এক্সপেকটেশনটা জনগণের অনেক বেশি। জনগণ সবসময় চিন্তা করছে যে বিএনপি এই যে আচরণটা করছে, সেই আচরণ সে ক্ষমতায় যেও করবে কিনা, অর্থাৎ বিএনপির প্রতি তাদের প্রত্যাশা বেশি বলেই আমি দেখেছি যে বিএনপি সমর্থকরাই বিএনপির সমালোচনা করে। যে কারণেই আপনি রিফ্লেকশনটা এই জরিপেও দেখতে পাচ্ছেন যে বিএনপির কার্যক্রমের প্রতি অসন্তুষ্ট, কিন্তু বিএনপিকে ভোট দিবে তার সংখ্যা বেশি। তার কারণ হচ্ছে বিএনপির প্রতি আশাবাদটাও মানুষের বেশি রয়েছে, এবং সেই কারণেই বিএনপির কার্যক্রমটা আরও যাতে উন্নত হয় সেটার জন্য হচ্ছে তাদের সমর্থকদেরও এক ধরনের চাওয়া পাওয়া রয়েছে, যে কারণে এই অ্যানোমালিটা দেখছেন। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি যে পলিসিগত দিক দিয়ে, যেমন পিআরের বিষয়ে তাদের জরিপ